আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি মেলের মাধ্যমে এবং ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট হয়েছে। এবং আরেকটি সুখবর যেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে বৈঠক হয়েছে। তো এই বৈঠকে কি বলছে এবং কি এই বৈঠকের মধ্যে কিছু ভুল ত্রুটি বা তারা কি করতে চাইতেছে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব। এবং বিএফএস গ্লোবালের দুর্নীতি একই ভিসা প্রসেসিং করতে দুইবার টাকা তারা চাইতেছে, তো এই বিষয়টা কিন্তু আপনাদের ক্লিয়ার করব, যেটা সকল ইতালি ভিসা ভুক্তভোগীদের জন্য সুখবর। এবং কি দুঃসংবাদ পরে বলতেছি। যে সুসংবাদ যেটা হলো যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে বৈঠক করেছে বুধবার 25 সেপ্টেম্বর নিউ ইয়র্কের একটি হোটেলে তাদের মধ্যে এই বৈঠক হয়। এই সময় দুই শীর্ষ নেতাদের মধ্যে ইতালি এবং বাংলাদেশ বিজনেস ফোরাম নিয়ে আলোচনা করা হয়। আলোচনা নিরাপদ অভিবাসন বিষয়টি গুরুত্ব পায়। ডিসেম্বরে ঢাকা আসার কথা জানিয়েছেন ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং কি জর্জিয়া মেলোনি ইতালি প্রধানমন্ত্রীর সাথে যে বৈঠকটা হয়েছে, তো এই যে আমি বললাম যে তাদের মধ্যে কি কথাগুলো বলা হয়েছে, তো এটা সংক্ষেপে বলতে গেলে তাদের মধ্যে যেটা কূটনীতিক ব্যাপারটা আলোচনা করা হয়েছে। এবং কি আরেকটি সুখবর যেটা জানিয়েছে যে আগামী ডিসেম্বরে ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকা আসতেছে, মানে বাংলাদেশে আসতেছে। বৈঠকের মূল বিষয়গুলো তুলে ধরলাম। তো এই বৈঠকের ভিতরে কিছু অনিয়ম হয়েছে, তো ওই বিষয়গুলো তুলে ধরবো। তো গতকালই আমি এইটা পোস্ট করছি এবং কি আপনাদেরকে অবগত করছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে এবং কি ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে যে বৈঠকটা হয়েছে ওইখানে আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উনি উপস্থিত ছিল। তো পাশে বসে উনি মোবাইল টিপতেছে। দেখেন এখন পাশে একজন ইউরোপিয়ান ইউনিয়ন মানে ইতালি প্রধানমন্ত্রী বসে আছে এবং কি আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বসে আছে এবং কি তাদের মধ্যে যে গুরুত্বপূর্ণ আলোচনা করা হইতেছে সবাই তার দিকে ফোকাস বা তাদের দুইজনের দিকেই ফোকাস করে আসছে। কিন্তু আমাদের নাসর বান্দা পররাষ্ট্র উপদেষ্টা মোবাইল টিপতেছে। দেখেন এই যে ইতালি যে ভুক্তভোগী হয়ে আছে 2023 সাল 24 সাল এবং কি এখনো অনেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছে, স্ক্যান কপি জমা দিয়ে বসে আছে, রিটার্ন পাসপোর্ট এনে বসে আছে, সকল বিষয় কিন্তু এই তৌহিদ হোসেন জানে, তাকে অবগত করা হয়েছে। এবং কি তার সাথে দফায় দফায় আমাদের সাংবাদিক সম্মেলন এবং কি আমাদের তার সাথে মিটিং করা হয়েছে। তো এবং কি তাকে অনুরোধ করা হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে আমাদের মিট করে দেওয়ার জন্য, কিন্তু তিনি এটা পারে নাই। এটা তার ব্যর্থতা। আর এই ব্যর্থতা থাকবে না কেন? দেখেন এটা ক্যামেরার সামনে সে এরকম করতেছে আর সে পিছনে কিভাবে কাজ করে। তো ধীরগতি বা কাজের কোনো কিছুই বোঝে না, ধারাপাত কিছুই বোঝে না। কাজ যদি স্লো হয় বা কাজ যদি পারে তাহলে ওই দিন শেষে হলেও কিন্তু সে শেষ করতে পারবে, আর যে না পারে সে তো আর কখনোই শেষ করতে পারবে না। তো এই যে তৌহিদ হোসেন ওনার সাথে আমরা বারবার মিটিং করা হলো, কিন্তু ওনার ভেতরে যে সব বিষয়গুলো জানার পরও দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হলো প্রধান উপদেষ্টা, উনি কিন্তু এখন প্রত্যেকটা সেক্টরের দায়িত্ব দিয়েছে। এখন আপনি দেখেন এই যে ভূমিমন্ত্রী ওনাকে এক দায়িত্ব দিছে এবং কি আরেকটা আছে যে পরিবহন মন্ত্রী ওনার আরেক দায়িত্ব। এখন ওনাদের দায়িত্বগুলো কিন্তু ভাগ ভাগ করা। এখন প্রধান উপদেষ্টার কাছে যখন ওই বিষয়গুলো দেখেন পরিবহনের সমস্যা হলে এই যে মন্ত্রী উনি কিন্তু এটা প্রধান উপদেষ্টার কাছে নোট আকারে তুলে ধরবে। এই যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে তৌহিদ হোসেন যদি প্রবাসী নিয়ে বা কোনো অ্যাম্বাসির মধ্যে কোনো ঝামেলা হয় বা বিএফএস গ্লোবালের মধ্যে ঝামেলা হয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়, এইটা উনি কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে নোট আকারে তুলে ধরবে। তৌহিদ হোসেন যেহেতু জানতে পারছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে এবং কি ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে বৈঠক হবে কিছুক্ষণ পর, তো এর আগে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আগে জানানো উচিত যে যেহেতু ইতালি রিলেটেড বা তার সাথে যে একটা বৈঠক হবে গুরুত্বপূর্ণ বৈঠক, যাতে এই যে আমরা ভুক্তভোগী আছে যে ইতালি বাংলাদেশে অনেক ভুক্তভোগী ঝুলে আছে, তো এই বিষয়টা কিন্তু তাকে অবগত করলে এই মিটিংয়ে কিন্তু সে এই বিষয়গুলো একটু তুলে ধরতো। এখন এই দায়িত্বটা কার? প্রধান উপদেষ্টা যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, এই বিষয়গুলো তো সব কিছু জানার কথা না তার, কারণ মন্ত্রণালয়গুলো আলাদা আলাদা, কোন মন্ত্রণালয় কোন সমস্যা এগুলো তো তাকে এই বিষয়গুলো তুলে ধরলে সে বুঝতে পারবে। এখন এই যে জর্জিয়া মেলোনির সাথে যে বৈঠকটা হয়েছে এখানে যদি তাকে অবগত করতো তাহলে কিন্তু এই বিষয়টা তুলে ধরতো। আর এখন আপনারা দেখেন এই যে তৌহিদ হোসেন ওনাকে যদি এই যে গ্রামগঞ্জে যে প্রাইমারি স্কুল আছে না ওইগুলো দপ্তরি মানে ঘন্টা বাজাবে এই দায়িত্ব দেওয়া উচিত আমি মনে করি। ওইটাও সময় মতো দিতে পারবে না।
দেখেন এমন একটা অবস্থানে বসে আছে, ওই চেয়ারে বসে আছে, কিন্তু ওই জায়গায় শত শত বাঙালি, শত শত মানে ইতালি অ্যাম্বাসি না, প্রত্যেকটা সেক্টরে যে প্রবাসী নিয়ে যে এই দুর্ভোগ, এটা কবে কাটবে? এরকম অযোগ্য এবং কি এরকম লোক যদি বসে রাখে কখনোই সমাধান হবে না। তো আসলে কি বলবো দুঃখের কথা। তো আপনারা ছবিটা দেখতে পারছেন যে উনি কিভাবে মোবাইল টিপতেছে। জর্জা মেলেনি বসে আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে বৈঠক করতেছে, গুরুত্বপূর্ণ আলোচনা করতেছে, আর আমার এই দিকে নাসরবান্দা পররাষ্ট্র উপদেষ্টা উনি মোবাইল টিপতেছে। আর কিছুদিন আগে দেখছেন যে ইতালি যে স্বরাষ্ট্রমন্ত্রী উনি আসছিল মাত্তো পেয়ান্তোদোসি, উনি উনি পাশে বসে আছে, ওইখানে আসিফ নজরুল জর্ডান নিয়ে আলোচনা করে। এটা আসলে কতটুকু অযোগ্য হলে এরকমটা আলোচনা করে? সেম কাহিনী কিন্তু এখন হইল। তো এরকমভাবে ধাপে ধাপে তারা ক্যামেরা বন্দি হইতেছে, অযোগ্য প্রমাণ দিতেছে, কিন্তু ক্যামেরার বাইরে তারা কিভাবে কাজ করতেছে, এটা আসলে প্রশ্ন বিষয়। তো এগুলো আসলে আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, এইটাই আসলে আপনাদের ভুল। তো ওই দিন শেষে আপনাদের রেমিটেন্সের কথাই কিন্তু বলবে, কিন্তু এই রেমিটেন্স যোদ্ধা কখনো যদি বিপদে পড়ে ওই বিষয় কিন্তু কখনোই তুলে ধরে না। তো এইটা বলবো যে আজকে এই টপিকটা ছিল। আরেকটা বিষয় হলো যে বিএফএস গ্লোবালের দুর্নীতি, একই ভিসা প্রসেসিং করতে দ্বিতীয়বার টাকা কেন চাইবে? আপনারা জানেন যে ইতালি বিএফএস গ্লোবাল বা ইতালি আম্বাসি যে 944 জনের যে প্রথম ধাপ এবং কি দ্বিতীয় ধাপ যে 472 জন এবং কি দ্বিতীয় ধাপেও 472 জন, মানে প্রথম ধাপে 472 জন, দ্বিতীয় ধাপে 472 জন, এই টোটাল 944 জনের যে লিস্ট প্রকাশ করছে। তো দ্বিতীয় ধাপে অনেকে দেখছিলাম এবং কি প্রথম ধাপেও দেখছিলাম যে রিটার্ন পাসপোর্টধারী আছে এবং কি স্ক্যান কপি জমা দিছে, তো তাদের ওই পোর্টাল নাম্বার বা প্রোটোকল নাম্বার বা নলস্টার নাম্বার ওই লিস্টের মধ্যে ছিল। তো এদের মধ্যে কয়েকজন আপনার 23 তারিখে গিয়েছিল জমা দিতে, রিটার্ন পাসপোর্টধারী আছে, স্ক্যান কপি জমা দেওয়া আছে, তো তারা অলরেডি কিন্তু জমা দিয়ে রাখছে, তো ওই লিস্টের মধ্যে আছে তাদের। এখন তাদেরকে কি বলতেছে জানেন? তাদেরকে বলতেছে আগে তো জমা দিছে ভিআইপিতে, এখন আবারও বলতেছে তাদেরকে টাকা আবার নতুন করে 23,000 টাকা দিয়ে জমা দিতে। এখন এটা কি মগের মূল্য পাইছে? দেখেন তাদের কিন্তু স্লিপ দেওয়া আছে, এই রেফারেন্স নাম্বার, লাস্ট নেম এবং কি ওই রিসিপ্টটা আছে। তো এই রিসিপ্টটা তার প্রমাণ এখনও কিন্তু প্রসেসিং দেখাইতেছে। এখন ওই লিস্টে নাম আসছে, এই জন্য সে গেছে। এখন তাকে বলতেছে ওই লিস্টে যেহেতু নাম আসছে তোমাকে আবার নতুন করে জমা দিতে হইব, তোমার বিষয় হবে, তবে নতুন করে আবার কেন 23,000 টাকা তাদেরকে দিতে হবে? এটা কেন? দেখেন ইতালি এই প্রসেসিং খরচটা কিন্তু বিএফএস গ্লোবাল নেয়। তো বিএফএস গ্লোবাল একই প্রসেসিংয়ের জন্য 23,000 টাকা আগে নিয়েছে, এখন আবার কেন চায়? তো এইটা জবাব কে দিবে? তো সবার উদ্দেশ্যে বলবো যে যারা ওই লিস্টের নামগুলো পাইছেন, তো যারা স্ক্যান কপি এবং কি রিটার্ন পাসপোর্টধারী তাদের লিস্টে যদি নাম থাকে, অবশ্যই অনেকে জমা দেয় নাই, 23 তারিখে অনেকে জমা দিতে গেছিলো, তো টাকা পয়সা চায়, তো এই জন্য তারা ফেরত এসে পড়ছে। তো তাদের উদ্দেশ্যে বলবো দেখেন আপনারা, আমার কিছু বলার নাই, তবে আসলে এটার জন্য আমাদের যে প্রধান উপদেষ্টা বলেন বা ওই যে তৌহিদ হোসেনের যে গাফলাতি, এটা অবশ্যই আছে। দেখেন তারা বৈঠকের মধ্যেই তারা ক্যামেরা বন্দি হয়ে আছে, এই উল্টাপাল্টা কাজ ধরা পড়তেছে, আর পিছনে তো ওইরকমভাবে কোনো কাজই করতেছে না। এখন আপনারা যেহেতু 23,000 টাকা চাইতেছে, অবশ্যই দেন, কারণ কি কিছু করার নাই, আপনি জমা তো দিয়েছেন, ওইটার এখন বারবার বললেও তারা কিন্তু শুনতেছে না। তো আজকেও কিন্তু ওই যে স্বপ্না আপু ওনার হাজব্যান্ডের জমা ছিল, তো ওনার হাজব্যান্ডের জমা ছিল বলতে 23 সালে জমা হয়েছিল, ওনার রিটার্ন পাসপোর্ট আনছে, রিটার্ন পাসপোর্ট আনার পর এখন ওই লিস্টে নাম আছে। তো এখন আবারও আপনারও কিন্তু ওই পুনরায় আবার জমা দিতে হবে, টাকা দিয়ে পুনরায় আবার 23,000 টাকা দিয়ে আপনার জমা দিতে হবে। উনি আমাকে কমেন্ট করছিল, তো আপনার রিপ্লাইটা দিয়ে দিলাম। এবং আমাদের পরিচিত সিয়াম ভাই, তো সিয়াম ভাইয়ের আবারও কী হয়েছে, ওনারও কিন্তু ওই সেম এই জমা ছিল, তো ওনার কাছে আবার টাকা চায়। উনি 23 তারিখে আসছে চাঁদপুর থেকে, তো এখনও ঢাকায় অবস্থান করতেছে। তো 23 তারিখে টাকা চাইছে পর উনি আর জমা দেয় নাই, যে আমি জমা দেবো না, রাগ করে আসছে এবং কি তাদেরকে অনেক কথা বলছে। তো উনি আবারও 24 তারিখে যায়, তো ওই একই কথা বলে যে ওনাকে নাকি আবারও পুনরায় টাকা জমা দিতে হইব, কিন্তু এখনও ওনার যে রিসিপ্ট দিয়ে ওই রেফারেন্স নাম্বার এবং কি ওনার লাস্ট নেম দিয়ে চেক দিলে এখনও কিন্তু প্রসেসিং দেখায়, কিন্তু ওই লিস্টে নাম আসছে, এখন ওনারা পুনরায় জমা দিতে হলে কেন টাকা লাগবে? তো উনি বারবার তর্ক করছে, কালকেও গেছিলো কিন্তু উনি জমা দেন। তো উনি আজকে যাওয়ার কথা, উনি আজকে জমা দিবে, যে টাকা দিয়ে আবার নতুন করে এখন দ্বিতীয়বার উনি আবার 23,000 টাকা দিয়ে জমা দিল। তো আপনারা কমেন্টে জানাবেন যে এই যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বিষয়ে কিভাবে আপনারা কি চোখে দেখেন, এবং কি যে এই যে বিএফএস গ্লোবাল যে দ্বিতীয়বার টাকা নিল, একই প্রসেসিংয়ের ক্ষেত্রে দ্বিতীয়বার যে টাকা নিতে চাইতেছে, এবং কি যারা স্ক্যান কপি রিটার্ন পাসপোর্টধারী আছেন, যে যদি আপনাদের ওই লিস্টে নাম থাকে, তো আপনাদের জমা দিতে গেলেই আপনাদেরকে আবার দ্বিতীয়বার
আবার টাকা চাবে। তো এই জমার ডেটটা কিন্তু 23 তারিখে ছিল। তো আপনি এখনও কিন্তু জমা দিতে পারবেন। ওই লিস্টে যারা ওই 23 তারিখে জমা দিতে পারেন নাই, এখনও আপনি জমা দিতে পারবেন। ঢাকা ইতালি বিএফএস গ্লোবাল বা সিলেট ইতালি বিএফএস গ্লোবাল বা চট্টগ্রাম ইতালি বিএফএস গ্লোবাল, যেখানে ইচ্ছা আপনি ওখানে গিয়ে জমা দিতে পারবেন। তো বিশেষ করে যেহেতু আপনার লেট হয়ে গেছে আপনি, আমি যেটা বলবো যে ঢাকা বিএফএস গ্লোবাল গেলেই আপনার ভালো হবে। যেহেতু আপনি 23 তারিখে ডেট ছিল, 23 তারিখে যাইতে পারেন নাই, তো এই জন্য আপনি ঢাকা গেলে তো ওদেরকে কিছু বলতে পারবেন। ওরা কেন টাকা চায় এটা আসলে আমি বুঝি না। আপনারা কমেন্টে জানাবেন যে এটা আসলে কতটুকু যুক্তিক। একবার প্রসেসিংয়ের জন্য টাকাগুলো দিছে, আবারও কেন চাবে। তো আজকে বিষয়ের আপডেট হলো যে আজকে 25শে সেপ্টেম্বর 2025 রোজ বৃহস্পতিবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং মেলের মাধ্যমে ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল 17টি প্রায়। তো এখন 2023 সাল 24 সালের পাসপোর্ট ওরকমভাবে সাবমিট হইতেছে না, মানে 22 অক্টোবর পরেরগুলো পাসপোর্টগুলো সাবমিট হইতেছে। তো আসলে 23 সাল 24 সালে এখন ওই ভিসাগুলো ওরকমভাবে পাবে না। তো বলছিলাম যে 100%-এর মধ্যে আপনার 98%ই পাইবে না, আর 2% পাইলে পাইতে পারে। তো মোট রিজেক্টের সংখ্যা ছিল 50টি প্রায়, মোট ভিসার সংখ্যা ছিল 69টি প্রায়। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 37টি, এগ্রিকালচার ভিসা ছিল 23টি, স্পন্সর ভিসা ছিল 5টি, ডোমেস্টিক ভিসা একটা ওখানে, ট্যুরিস্ট ভিসা 2টি, বিজনেস ভিসা একটা ওখানে, স্টুডেন্ট ভিসা 2টি। তো প্রতিনিয়ত ভিসা হইতেছে। তবে 2023 সাল 24 সালের সাবমিটের সংখ্যা কমে আসতেছে। তো 2024 সালে 22 অক্টোবর পরেরগুলো কিন্তু তারা নিয়মিত যারা ওয়েব ফর্ম পূরণ করে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে অনেকে, এবং কি তারা কিন্তু ভিসাও পাইতেছে, এবং কি তারা সাবমিটও করতে পারতেছে, এবং কি যারা আগে সাবমিট করছে তারা আজকে কিন্তু ভিসাগুলো কালেক্ট করছে। তো আসলে সাবমিটের সংখ্যা ধীরে ধীরে কমতেছে, তবে রিজেক্টের সংখ্যা বাড়তেছে। প্রত্যেকটা শহরে রিজেক্টে অলরেডি চালু হয়ে গেছে তো এখন ওই ঢালাওভাবে যখন শুরু করবে তো সবাই একটা সমাধান পেয়ে যাবে। এখন আসলে যেই মালিকগুলো ঠিক নেই ওইগুলোই কিন্তু এখন ঝুলে আছে, আর যেগুলো অ্যাক্টিভ সেইগুলো কিন্তু 2025 সালের লাস্টের দিকে আইসা কোরবানির পরে কিন্তু ওইগুলো প্রচুর পরিমাণ পাসপোর্ট সাবমিট করছে এবং অনেকে ভিসাগুলো কালেক্ট করছে। তো এখন আসলে ওই আপনি বললাম যে 2% পাইলে পাইতে পারে, আর 98%ই রিজেক্ট হয়ে যাবে, কারণ এই মালিকগুলো অ্যাক্টিভ না। এবং কি বর্তমানে রিজেক্টটা হইতেছে হলো যে আপনার সুই থেকে রিজেক্ট করে দিতেছে। আর আপনাদের বলছি কেন রিজেক্ট করতেছে, মালিকদের অবগত করছে যে 15ই আগস্টের পর থেকে মালিকদের অবগত করছে। তো তাদেরকে নির্দিষ্ট সময় দিছে, তো এরপর যদি তারা রেসপন্স না করে তাহলে সুই থেকে রিজেক্ট করে দেবে। তো রিজেক্ট পেপার কালেক্ট করলে দেখবেন যে ওইখানে লেখা আছে যে স্পট হলো ইউকে ইমিগ্রেশন থেকে রিজেক্ট করছে। তো এখন আমি বলবো যে এই যে সুই থেকে যে রিজেক্ট করছে এটা তাদের কিন্তু দোষ দিলে হবে না, কারণ কি এখানে আপনাদের মাধ্যম টাকা নিছে, মালিক ঠিক রাখার জন্য ঠিক রাখবে। তো এটা আসলে আপনার মাধ্যমের দায়িত্ব মালিক ঠিক রাখা। এখন সে যদি ঠিক না রাখে, রেসপন্স না করে, তাহলে তো সুই থেকে রিজেক্ট করে দিবে। এবং আরেকটি বিষয় ক্লিয়ার করে রাখি যে প্রতিদিনই বলতেছি, কারণ কি আপনারা অনেক সময় অনেক প্রশ্ন করেন একই প্রশ্ন, এই জন্য আবার ক্লিয়ার করে দিই যে মেন পাসপোর্ট বই যদি আপনার কাছে থাকে এবং কি স্ক্যান কপি জমা দেওয়া এবং কি রিটার্ন পাসপোর্ট এনে বসে থাকেন, মানে মেন পাসপোর্ট বা সবুজ পাসপোর্ট যদি আপনার হাতে থাকে আর যদি রেডি ফর কালেকশন SMS আসে, তার মানে কি 100% রিজেক্ট। আর যদি লেখা থাকে যে ইউরো ভিসা রেডি, রিকোয়েস্ট পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট, তার মানে কি 100% ভিসা আপনার পাসপোর্টটা সাবমিট করবেন, এবং কি সাবমিট করার কিছুদিন পরে আবার ভিসা কালেক্ট করার জন্য রেডি ফর কালেকশন SMS দিয়ে দেবে। তো এই রেডি ফর কালেকশন SMS মানে রিজেক্ট না। আর তো এই রেডি ফর কালেকশন SMS কখন কি বোঝায় এই বিষয়টা কিন্তু আপনাদের বুঝতে হইব। তো মেন পাসপোর্ট বই যদি আপনার কাছে থাকে তারপর যদি রেডি ফর কালেকশন SMS দেয়, তার মানে কি 100% রিজেক্ট। আর যারা রিটার্ন পাসপোর্ট পান নাই, তো এখন আপনার কি বলবেন, আপনাদের ভিসা হয়েছে না হয়েছে এটা কিন্তু আপনারা বলতে পারবেন না, আপনারও কিন্তু রেডি ফর কালেকশন SMS আসবে। তো আপনি পাসপোর্ট কালেক্ট করার পর যদি দেখেন ভিসা লাগছে, তাহলে তো আলহামদুলিল্লাহ। আর এখন আরেকটি বিষয় হলো যে অনেকে আছে যে রিজেক্ট হয়েছেন, মানে আপনি জানছেন যে রিজেক্ট, তো এখন রিজেক্ট পেপার কোথা থেকে কালেক্ট করবেন? আপনি ফার্স্টে যেখানে জমা দিয়েছেন, ঢাকা, ইতালি, সিলেট, তো যেখানে আপনি জমা দেন, তো ওইখান থেকে আপনি কিন্তু রিজেক্ট পেপারটা কালেক্ট করবেন। তো এটাই বলবো যে এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।